আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা একটা রেয়ার অকেশন টাইপের, মানে সবাই এরকম অনুষ্ঠানে আসতে পারেন, কথা বলতে পারেন, বা অনুষ্ঠান যে হয় তাও না। কিন্তু আমি বিনীতভাবে প্রথমেই বলে দিই, এই আলোচনা করবার জন্য আমি ঠিক যোগ্য নই। যোগ্য শব্দটা না বললেই বোধ হয় ভালো হতো। আমি প্রস্তুত নই সেরকম করে। জনাব মাহফুজুল্লাহর সঙ্গে আমার কত বছর আগে দেখা হয়েছিল সেটা বলিনি, কিন্তু ৮০ সালে যখন জাসদ ভেঙে যায়, আমি তার একটা অংশের সাথে ছিলাম। উনি আমার একটা ইন্টারভিউ করেছিলেন বিচিত্রায়। বিচিত্রাতে লেখাটা ছাপা হয়েছিল প্রায় ২০-২২ পৃষ্ঠা। কাভারে ছিল দুটো তলোয়ার দুদিকে দেওয়া, একদিকে আমার ছবি আর একদিকে আসমা রবের ছবি। খুবই সাড়া জাগিয়েছিল। আমার নিজের দুর্ভাগ্য, এই ধরনের গ্রন্থনা লেখা সংগ্রহ করবার মতো অভ্যেস আমার নেই, আমার কাছে নাই এটা। কিন্তু আমার ওই সাক্ষাৎকার উনি যেভাবে লিখেছিলেন সেটা আমার এখনো মনে আছে। তখন আমার বয়স কম, উনিও আমার একাডেমিক্যালি ১ বছরের সিনিয়র, যত আমার মনে পড়ে। তো অসাধারণ একটা লেখা লিখেছিলেন, মানে আমি নিজেকেই যেন তার লেখার মধ্যে আবিষ্কার করছি এরকম মনে হয়েছিল আমার কাছে। এবং আমাদের দলের মধ্যে যে মতবাদী সম্মেলনটা ছিল তারও যে বহিঃপ্রকাশ, তার যে চিত্রায়ন, যেটা মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি, সেটা অপূর্ব। আমি প্রথমেই বলি, যারা মাহফুজুল্লাহকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যাবে, পরিচয় করে দেওয়া যাবে আমি জানি না, কিন্তু সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে, গবেষক হিসেবে তিনি অসাধারণ। আমি এক কথাই বলব, উনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন, আমি তাও মনে করি। এবং রাজনৈতিক ক্রিয়াকর্মের কারণে তার সাথে আবার কয়েকবার কথা হয়েছে, বৈঠক হয়েছে। যখন পরিস্থিতি খুব প্রতিকূল ছিল তখন অসাধারণ সাহসী দেখেছি তাকে, কথাবার্তায়, পরিস্থিতির বিশ্লেষণে, এবং সেখান থেকে বেরিয়ে আসবার জন্য যে পথ পরিক্রমা হওয়া উচিত, রোড ম্যাপ হওয়া উচিত, সে সম্পর্কে যেগুলো বলতেন সেগুলো অসাধারণ। এবং সবশেষে আমি বলবো, আমি যে বললাম আমি নিজে প্রস্তুত করি এই কারণে, যখন আমাকে অনুষ্ঠানের জন্য বলা হয়েছে এবং তারপরে যখন আমি বইটা পেয়েছি, তারপরে এই বইটা পুরো পড়ে দেখবার সুযোগ আমার হয়নি। বুঝতেই পারছেন, বইয়ের উপর আলোচনা, বইটাই পড়িনি। এটা এক ধরনের নিজের সাথে প্রতারণা করার মতো, বানিয়ে বানিয়ে বক্তৃতা করা। বেগম জিয়া বিশাল নেতা ছিলেন ইত্যাদিতে প্রশংসা করার মতো তার তো কোনো শব্দের অভাব হবে না। আমি মনে করি উনি যত বড় বই লিখেছেন ওই রকম আরো 2টো বই লেখা যাবে, 3টা বইয়ের সবার কথা বেগম জিয়ার সম্পর্কে বলা যাবে, কিন্তু তাতে বইয়ের উপরে পুরো বিচার করা হবে কিনা তা আমি জানি না। উনি প্রেসিডেন্ট জিয়ার উপর একটা বই লিখেছেন, বোধহয় 540 বা 60 পৃষ্ঠার একটা বই। ওই বইটা আমি মনোযোগ সহকারে পড়েছি। আমার কাছে মনে হয়েছে, কেউ কিছু মনে করবেন না, বিশেষত বিএনপির যারা নেতা আছেন, মানে রিভিলিং পলিটিক্স, মানে এটা একটা আর্টের মতো। রাজনীতিকে ভেতর থেকে বের করা, তার নন্দনতাত্ত্বিক দিক মানুষের সামনে তুলে ধরা, তার সৌন্দর্য সৌকর্য বিকাশ করবার চেষ্টা করা একটা অসাধারণ কাজ। সাধারণভাবে এরকম হয় না, রাজনীতি মানুষ পছন্দ করে না। আপনি রাজনীতির কথা বলতে চাইবেন, আর আগ্রহ বেশি নেই, সে পারলে সিনেমার গল্প করবে, খেলার গল্প করবে, অন্য কথাবার্তা বলবে, রাজনীতি শুনতে চায় না। রাজনীতি ছাড়া আবার দেশও চলছে না। যে মাহফুজুল বলেছেন, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যা আছে ইকোনমিক্স, কালচার, লিটারেচার, যাই বলবেন সবকিছু হলো কমান্ডেড বাই পলিটিক্স। সেই রাজনীতিকেই আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, যুক্তির সাথে উপস্থাপন করতে পারি না। এবং আমি এটার জন্য প্রধানত রাজনীতি যারা করেন সক্রিয়ভাবে, তাদেরই আন্তরিকতার কথা বলবো না, কিন্তু প্রচেষ্টার অভাব। আমি বলতে চাই, মাহফুজুল্লাহ সেই অভাব পূরণ করবার খুবই সফল একটা চেষ্টা করেছেন।
প্রেসিডেন্ট জিয়ার উপরে লেখা দেখে আমি বলছি। তারপরে আজকে যেহেতু এই বইটার উপরে কথা বলতে হবে, সেজন্য যতখানি পারি লাইক বার্ডস আই ভিউ উল্টে উল্টে দেখেছি আমি, সেটাও অসাধারণ লেগেছে। আমি যদি ধরেন গবেষণামূলক কোনো বইয়ের কথা বলি, তাহলে সম্ভবত সম্পিটারকে সবার আগে বলব, তারপর চার্লস বেটলহাইমকে বলব। মানে এদের বই পড়লে আপনার কাছে 50 বছর 100 বছর আগের ইতিহাস মনে হবে যেন কালকের ঘটনা, আজকের ঘটনা এরকম করে দেখছি। তাদের রেফারেন্স গুলো এত সুন্দর, এতই যুক্তি নির্ভর, এতই তথ্য ভিত্তিক যে ওগুলোকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। মানে ধরেন আমাদের নিজেদের এখানে হয় না, 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সেই নিয়ে বিএনপি একটা বক্তব্য দিল, আওয়ামী লীগ বিরোধিতা করলো, তারপরে তাদের যারা সমর্থক ইত্যাদি আছে তারা এই পক্ষে ওই বিপক্ষে বলতে থাকলো, সত্য বিকৃত হয়ে গেল। জলজান্ত একটা ঘটনা ঘটে, সেটা ভিডিও যদি করা যেত মানুষ দেখে বুঝতো, সেই ঘটনার উপরে আমরা বাদানুবাদ করতে থাকি। কিন্তু একজন গবেষক যখন লেখেন তখন তিনি এমন ভাবে যুক্তির সাথে তথ্য দিয়ে এবং রেফারেন্স দিয়ে বিষয়টা তুলে ধরেন, আপনার বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। আমার জিয়া রহমানের উপর বইটা লিখে সেটা মনে গেছে। আমি বলেছি তো যে এই বই বেগম জিয়ার উপর যেটা লিখেছেন এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি, কিন্তু তারপর লেখার স্টাইল যেটা দেখলাম, তার রেফারেন্স মানে কোনো পত্রিকা থেকে, কোনো বই থেকে, কারোর সঙ্গে সাক্ষাৎকার করে তিনি যেরকম ভাবে সাজিয়েছেন, এইটা কন্টেস্ট করা খুবই মুশকিল। এমনিতেই ধরেন বেগম জিয়া সম্পর্কে সমালোচনা করবার মতো কিন্তু তেমন কিছু নাই। তার সবচাইতে বড় লোক বাংলাদেশের বর্তমানে দখলদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নয়, কুকথা, বানোয়ার। মানে একজন মানুষকে ভিলিফাই করবার জন্য, একজন মানুষকে নিন্দা করবার জন্য, তার অবনমন করবার জন্য যা যা করা দরকার সবই করছেন। তারপরে সত্যকে এরকম করে মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে এইভাবে সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না। সেইখানে আমি বলবো মাহফুজুল্লাহ ভাই অসাধারণ কাজ করেছে। উনি খুব বিস্তারিত ভাবে কাহিনীগুলো বলবার চেষ্টা করেছেন। এমনি কি হয়, দলের পক্ষ থেকে যদি দলের ইতিহাস লেখা হয়, নিশ্চিত ভাবে সেটা দলের পক্ষেই যাবে। দল করেন যিনি, তিনি যদি দলের কারো সম্পর্কে দেখে এবং তিনি যদি আবার বেগম জিয়ার মতো এত বড় মাপের মানুষ হন, তাহলে তার বিরুদ্ধে লিখে আমাদের মতো দেশে হেঁটে বেড়ানো যাবে কিনা তাই তো সন্দেহ। দলের মধ্যে এরকম করে সমালোচনার কোনো সুযোগই নেই, যে দলের কথাই বলেন। আর নেতা সম্পর্কে বলবার পরে সেই দল কতখানি করতে পারবে সেটা ভাবতে হবে। বিশেষ করে যারা সক্রিয় রাজনৈতিক কর্মী আছেন তারা এটা বোঝেন। ওই যে বলে না, শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। বেগম জিয়ার কথা তো আমি এখন সেরকম করে বলতে পারবো না, ওনার কথা এখন কিছুই হচ্ছে না। উনি এখন একেবারেই নেহাই তেজের অসহায় মানুষ। কিন্তু এটা তো সত্যি যে তারপর তার মতো জননন্দিত নেতা এখন বাংলাদেশে নাই। আমি মাঝে মাঝে বলি, আজকে যদি বেগম জিয়াকে মানে তো পক্ষে বললে হাত থেকে দিয়ে দিলেন, তো সমালোচনা যদি করি তখন আবার খারাপ লাগবে। আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না। আমি মাঝে মাঝে বলি, এই যে যখন মুক্তির কথা উঠছে, তার এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোন মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না। আমি ডাক্তার জাহিদকে দেখতে পাচ্ছি, দেখতে গেছিলাম ওনাকে, ওনারা আমাকে দেখিয়েছিলেন কিরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যায়, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা। দেখে আমার নিচে এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। শেখ হাসিনা সেটা দেখেছেন তাতে আমি বলতে পারি না, কিন্তু এটা জানেন না তাও হতে পারে না, কারণ উনি প্রতিনিয়ত তার খবর তো রাখেন, রাখবার পরেও এই নিষ্ঠুর আচরণ করেন। তো সেরকম একজন মানুষ সম্পর্কে বিরুদ্ধে কিছু বলবার কোন বিষয় আছে আমি এরকম মনে করি না। সমালোচনা থাকতে পারে, আমি এও জানি না সেই সমালোচনা করবার এইটা কোন জায়গা কিনা। কিন্তু বইয়ের ব্যাপারে আমি একটা কথা বলি, যদি আমি বলেছি যে পুরো ভালো করে পড়তে পারিনি, কিন্তু তারপরে যেরকম ওই যে বললাম একটা পাখির চোখে দেখার মতো দেখেছি, দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে এই বইটা আরো সমৃদ্ধ হতে পারত। কিরকম, ধরেন বেগম জিয়া গৃহবধূ থেকে যে নেতা হিসেবে আসবেন, একজন নেতার নির্মাণ, এইটা সম্পর্কে উনি কেবলমাত্র তখন বিএনপির অভ্যন্তরে এটা নিয়ে যে কোন্দল হয়েছে, কথাবার্তা হয়েছে, বড় বড় মানে বিশাল বিশাল নেতা বিরোধিতা করেছেন, চুপে চুপে অর্ধেক প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, তার মধ্যে থেকে
বেগম জিয়া গড়ে উঠেছেন, এটা মানে আমি বলতে পারবো না যে এর চাইতে ভালো করে লেখা যেত, কারণ আমি তো সেই পরিবেশটা দেখিনি, কিন্তু অনেক মানুষই জানে না। সেখানে তাদের কাছে যাচ্ছে কিরকম জিয়া মরেছেন, তার স্ত্রী এসেছেন, এটা উত্তরাধিকারের রাজনীতি, পারিবারিক রাজনীতি, কিন্তু তাকে যে স্ট্রাগল করে আসতে হয়েছে, যেটা তার লেখার মধ্যে পাওয়া যায় আমি বুঝেছি। কিন্তু আমি মনে করি এই লেখা পড়লে সবাই যে পরিচ্ছন্ন ভাবে বুঝবে সেটা নাও হতে পারে। আমি আপনাদের সবার কাছে এটার দিকে দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করছি। বাকি বইটা সম্পর্কে আমি লম্বা করবো, বিকজ আমার আসলে প্রেস ক্লাবে যেতে হবে, 11টা একটা অনুষ্ঠান ছিল, তাড়াতাড়ি করবো যদি কথা শেষ করা যে এই বইটাও সম্ভবত 670-80 পৃষ্ঠার মতো লেখা, এবং পুরা লেখাটা কিন্তু বেগম জিয়াকেই কেন্দ্র করে, কিন্তু তার সময়কে নিয়ে, সেই সময় যেটা আন্দোলনের উত্তাল ছিল, এরশাদ বিরোধী আন্দোলন ছিল, এবং তারপরে উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, তখনও আওয়ামী লীগ সহ বিরোধী দলে তারা যারা ছিলেন তারা যেরকম করে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের একটা বর্ণনা, এই বর্ণনা নিয়ে কথা থাকতে পারে। আমি পুরো পড়িতে বলছি, মানে একটা জিনিস দেখবার পরে এটা ঠিক কি বেঠিক, সেটার কি ভিন্ন জিনিস হতে পারতো সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি এই কথা বলবো যে এই লেখার মধ্যে দিয়ে যুক্তিকে যা আরো বেশি করে তুলে ধরা যেত। ধরে আমি একটা উদাহরণ বলি, যে নির্বাচন মাত্র কিছুদিন করবার পরে, আমি জানুয়ারি নির্বাচনের কথা বলছি, উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট দিলেন, একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ এবং বিরোধীরা প্রচার করেছে আমাদের আন্দোলনে বাধ্য হয়ে তাকে নথি স্বীকার করে কেয়ারটেকার দিতে হয়েছে। আপনারা কি বলেন, দল কি বলে? দলের কথা আমি শুনেছি, তারা বলেছে উনি এই নির্বাচনটা করেছেন যাতে সংসদের মধ্য দিয়ে, সংসদীয় পদ্ধতিতে আমরা আবার সুইচ ওভার করতে পারি টু কেয়ারটেকার গভর্নমেন্ট। কত বড় ঘটনা! যদি এই সত্য হয়, তার মানে উনি কত বড়, কত মানের নেতা ছিলেন। আমি দুঃখের সাথে বলছি যে এই ব্যাপারটা এই রকম করে এইখানে প্রতিষ্ঠিত নয়, প্রচারিত নয়, প্রকাশিত নয়। তার লেখার মধ্যেও এরকম মনে হয়েছে। আমি আবার ক্ষমা চাচ্ছি যে খুবই ডিটেল করলে হয়তো আমি ভালো করে বলতে পারতাম, কিন্তু যেটুকু দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই রকম করে ব্যাখ্যা দিই না। তার মধ্যে বলা হচ্ছে বিরোধী দল একেবারে পঙ্গু করে দিয়েছিল সবকিছু, সংসদ থেকে বেরিয়ে গেছিল, সবকিছু আন্দোলন করছিল, সবকিছু বন্ধ করে দিচ্ছিল। আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনই যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং সেই কাজ তিনি করেছেন। কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কি? আমি কি ওর দাবির কাছে নথি স্বীকার করলাম? ধরেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি, আজ শেখ হাসিনা যেরকম আচরণ করছেন, সেই আচরণের 10 ভাগের 1 ভাগও যদি করতেন, তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারতো? আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি, আন্দোলন করতে জানে কেবল আওয়ামী লীগ, বিএনপি আন্দোলন করতে জানে না? এই কথা কি মেনে নিচ্ছে, নাকি মনে করছে? আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার কথা বলি, আওয়ামী লীগ এমনকি 6 দফা দেবার পরেও আওয়ামী লীগ তো আন্দোলনটা করেনি, আন্দোলন করেছিল ছাত্ররা, 11 দফার আন্দোলন, তার মধ্যে 1 দফা 6 দফা হিসেবে পুরোটা ঢুকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যতগুলো মেম্বার ছিলেন তার 50% 6 দফা করে দেখেননি। আরো যদি এরকম করে বলি, স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছে, আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন তাদের 50% তো যুদ্ধ করতে জানো নাই, আর বাকি যারা যারা গেছেন তারা ওই পারে গিয়ে কি করেছেন সেটাও অনেকে জানে। তবু ওদের ভাব আন্দোলন তারাই করতে জানে, বিএনপি করতে জানে না, বিরোধী দল করতে জানে না। জায়গাটা আরো স্পষ্ট হতে পারত। বেশি কড়া কথা বলছি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি মনে করি এটা আপনাদেরও ভালো করে পড়া দরকার। এরকম নয় একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ নয়, বরং বইটা পড়ুন, আমি সবাইকে বলবো। বিকজ একটা অসাধারণ কাজ জনাব মাহফুজুল্লাহ করেছেন এই লেখার মধ্যে দিয়ে। কেবল বেগম জিয়ার জন্য নয় কিন্তু, কেবল বেগম জিয়ার জন্য নয় কিন্তু, সামগ্রিক ভাবে আন্দোলন সম্পর্কে যে বিস্তারিত রেখা তিনি লিখেছেন, এর কোথাও কন্টেস্ট করবার জায়গা নেই। কিন্তু আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আরো যুক্তি সিদ্ধ করতে পারতেন, আরো তিনি যা বলতে চাইছেন তা প্রতিষ্ঠিত করতে পারতেন। এটা মির্জা ফখরুল ভাই বক্তৃতা করবার করে বোঝাবার দরকার হতো না, পরেই মানুষ বুঝতো হ্যাঁ এটাই ঠিক, ওইটা ঠিক নয়, এই কাজটা এখানে কমপ্লিট নয়। এটা আমার মনে হয়েছে। আমি আবার কথা শেষ করি এই কারণে যে আমি মনে করি বেগম জিয়ার উপরে এরকম লেখা মানে তার প্রশংসা করবার বিষয়। আর আমি এটাও মনে করি যে একটা মানুষকে পরিপূর্ণ মূল্যায়ন করবার জন্য তার পরিপূর্ণ জীবন নিয়েই মূল্যায়ন করতে হবে।
এরকম হয়েছে না, 7 জানুয়ারি করে দেশের মানুষের মধ্যে অনেকের মধ্যে বলেছে, ভাই পারলে না 5 বছরই থাকতে আগামীতে। কেউ কেউ এরকম করে বলে যতদিন জীবিত আছে কেউ নড়াতে পারবেন না। আর এখন দেখে উনি নিজে নিজেই নড়ছে। কেন 3টা এমন এমন শট হয়েছে, একটা প্রাক্তন কি বলে আইজি, একটা প্রাক্তন চিফ অফ স্টাফ, আর একটা সবাই বলছে 3 বারের এমপি। আরে চোর গুলো, ডাকাত গুলো গায়ের জোরে এমপি হয়েছে, তাদের চেহারা এক্সপোজ হয়েছে। তারপরে সবাই বুঝতে পারছে, ওই যে পত্রিকায় লিখেছে দেখলাম, 3টি বিষয় নিয়ে খুব বিব্রত বর্তমান সরকার। দায় কার? এমন একটা পত্রিকা, আমি নাম বলছি না, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, কার তাই বুঝিস না? কাউকে বুঝিয়ে দিতে হবে 3জন চিফ অফ স্টাফ কে বানিয়েছে? বেগম জিয়া বানিয়েছে? যে আইজি কে বানিয়েছে? বেগম জিয়া। সবাইকে উনি প্রতিপালন করে বড় করে লুটপাট করবার সমস্ত ক্ষমতা দেবার পরে সবগুলো এক্সপোজ হয়ে গেছে। তখন আবার পত্রিকা দিচ্ছে দায় কার? বাহ, দায় কি মাহমুদুর রহমান মান্না? তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের? আমি ওদেরকে বা মির্জা ফখরুল ভাই ওদের বানাচ্ছে। এই যে এমপি, চিন্তা করে দেখেন, ওবায়দুল্লাহ তাদের বলেন তাকে নমিনেশন দিয়েছিলাম তার জনপ্রিয়তা দেখে। আহারে, তার মানে বিরাট বিরাট দস্যুদেরও অনেক জনপ্রিয়তা আছে। লাখ টাকা চুরি করে 1000 টাকা দান করে দেয়, সে একটা দানশীল। এই ধরনের নীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তারা। তার বিপক্ষে আমি বলতে চাই, যদিও অতদূর পর্যন্ত তার মাহফুজুল্লাহ ভাই আসেনি, উনি যতদূর লিখেছেন ততদূরই আমি মনে করি যে এইভাবেই রাজনীতিটাকে নির্মাণ করতে হবে, যেটা একটা নীতির উপরে দাঁড়াবে, যেটা একটা সংস্কৃতির উপরে দাঁড়াবে, যেটা নিয়ে বুক ফুটে আমরা সবাই বলতে পারবো আমি যা বলছি সেটা সত্যি, আমি যা বলছি তার মধ্যে মিথ্যাচার নেই, এবং আমি যা বলছি তার ন্যায় নিষ্ঠ। মানুষ যখন বিশ্বাস করবে তখন এমনি আমরা জিতব। অনুবাদক এখানে অবশ্য একটু আগে বক্তৃতা করেছেন, আমি এক কথাই শুধু বলি, মাহফুজুল্লাহ ভাইয়ের যে কটা লেখা আমি পড়েছি, এবং এই যে জিয়ার লেখার কথা বললাম, সেটা পড়বার পরে এই বইটা পড়বার সময় আমার কিন্তু একবারও মনে হয়নি যেটা অনুবাদ। আমার মনে হয়েছে এটা মাহফুজুল্লাহ ভাই লিখেছেন। এটা এতই চমৎকার লেগেছে আমার। ইংরেজি থেকে বাংলায় বা যে কোনো ভাষান্তর করে কিন্তু একটা বিরাট সমস্যা আছে, কারণ মানে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কোনো ল্যাঙ্গুয়েজের পুরোপুরি তো মেলে না, অর্থাৎ ভাব প্রকাশ করতে গিয়ে অসুবিধা হয়। কিন্তু এই লেখাতে ভাবটাও বুঝতে অসুবিধা হয়নি, তার বক্তব্য যেটা সেটা বুঝতে অসুবিধা হয়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যেহেতু আপনাদের কথা শুনছেন।